আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ডিসেম্বরের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে নির্বাচন এবং এরপর সংসদে বাকি সংস্কার সম্ভব বলে মনে করে বিএনপি। সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। আগামী রবিবার ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দেবে। জাহিদ রহমানের রিপোর্ট। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আলোচনায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের বিষয়। সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডিসেম্বরের মধ্যে সংস্কার ও নির্বাচনে আশাবাদী ইইউ প্রতিনিধি দল। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য সেটা তো এখনো ফিরে আসেনি, তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে অনেক সমস্যা সমাধান হবে বলে জানান আমির খসরু। যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে বলে জানায় বিএনপি। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় দায়মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করে। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হলো বলে জানিয়েছেন তার আইনজীবীরা। মামলায় খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানের পিএস মিয়ানুর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামাল। ২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। বিচারের অপেক্ষায় আর কোনো মামলা নেই। যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে, এই সময়সীমা পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১২০টির সঙ্গে একমত এলডিপি। রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে কোনো ধরনের চাপে নেই তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবনের এলডি হলে এই সংলাপে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে টু বি ইন লাইন উইথ ইউ। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাকেও পাবেন না।
এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। এদিকে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে অধ্যাপক আলী রিয়াজের হাতে রাষ্ট্র সংস্কারের বিষয়ে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এবং ওনাদের সুপারিশের মধ্যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটা প্রসঙ্গ এসেছে, সেখানেও আমরা সম্পূর্ণ একমত হইনি। নির্বাচন ও সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো চাপে নেই বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাষ্ট্র সংস্কারে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে 166টি প্রশ্নের স্প্রেডশিট 38টি রাজনৈতিক দলের কাছে পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত জামায়াত ও এলডিপি সহ 16টি দলের মতামত জমা হয়েছে। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মতামত জমা দেবে আগামী রোববার। নাজিব ফারাইজি, আরটিভি, ঢাকা। আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ মামলায় সর্বোচ্চ সাজা 7 বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় শিশুদের ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা। দাবি ওঠে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ সাজা 7 বছর করে সংশোধনী অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে নতুন আইনে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। ভারতের ভিসা জটিলতার কারণে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিবে জানিয়ে শফিকুল আলম বলেন, এবছর চীন সফর হবে ঐতিহাসিক। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। সরকারি টেন্ডার ইস্যুতে প্রেস সচিব বলেন, এখন থেকে 100% সরকারি কাজই অনলাইন টেন্ডারে হবে। এখানে প্রাপ্যলিত মূল্যের 10%-এর বেশি। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। পটুয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের কন্যার ধর্ষককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে দলীয় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে তারেক রহমানের নির্দেশে মেয়েটির খোঁজ খবর নিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীতে ধর্ষিত শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নিতে পটুয়াখালী মেডিকেলে যান এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সারা দেশে শহীদ পরিবারগুলো রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন নাহিদ। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, তার বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে। প্রশাসন যদি আসামিদের বিচারের কাঠগড়ায় আনতে ব্যর্থ হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে অবস্থান নেবে। কোন ধরনের বিবেচনা না এনে তাদেরকে
গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। বিএনপির একটি প্রতিনিধি দলও ধর্ষিতার পরিবারের খোঁজ খবর নেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সাংবাদিকদের জানান, জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে জীবন দেওয়া মেয়েটির বাবা আদাবর থানা বিএনপির একজন নেতা ছিলেন। একজন অপরাধীকে অপরাধ থেকে আলাদা করার চেষ্টা করবেন না, আপনারা অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করুন। ধর্ষণের মতো জঘন্য অপরাধকে যখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে প্রমোট করা হয়, তখন সেটা পরোক্ষভাবে ধর্ষককে বাঁচাতে এক ধরনের টেকনিক বলেও মন্তব্য করেন এই নেতা। সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে, তারপরে যদি আমরা মনে করি যে সরকার কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে, আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব। মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েটির বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে নলদোয়ানি এলাকায় সাকিব ও সিফাত নামের দুই যুবক তাকে অনুসরণ করে। এক পর্যায়ে তারা মেয়েটির মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার মেয়েটির বাবা জুলাই আগস্টের আন্দোলনের সময় ঢাকায় গুলিতে নিহত হন। আব্দুল হামিদ, RTV। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয় আরও একজন। পুলিশ জানায় বিকেল ৫:৩০টার দিকে ঈশ্বরদী দাসুরিয়া মহাসড়কের ঢুলটি বহরপুরে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ জন নিহত এবং ২ জন আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়, তবে বাসটি জব্দ করা হয়েছে। ইসরায়েলি বর্বরতা ও গাজায় গণহত্যা বন্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির রাজধানীর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের মৃত্যু না হলে গাজা এভাবে নারী ও শিশুদের ধুকে ধুকে মরতে হতো না। গাজাবাসী নির্যাতন সইতে না পেরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের উঠিয়ে নাও। গণহত্যা বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মানুষগুলা জীবন বাঁচানোর জন্য পালাই যেতে পারত, তারা বলেছে না, আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহকে। এ মাটিতে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা আছে। দুনিয়ায় একা এসেছি মায়ের পেট থেকে, একা ডুবব কবরের পেটে। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, ভয় শুধু আল্লাহ। তারা আসলে ভয়কে জয় করেই ফেলেছে। ভয়ের কাছে হেরে গেলে গাজায় তারা থাকতো না, গাজা ছেড়ে পালাতো। ক্ষমতার অপব্যবহার করে নিজ প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩০ কোটি টাকা অনুদান দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুদক। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ পেতে সাইমা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অসত্য তথ্য ব্যবহার করায় আরেকটি মামলা করেছে দুদক। ২৬ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ১৪টি ব্যাংক হিসেবে ৩১ কোটি ৪৭ লাখ টাকা সন্দেহজনক লেনদেন করা এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, মনোনয়ন বাণিজ্য, দলীয় টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। মামলা দিয়ে জাতীয় পার্টিকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বলেন, মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করতে পারবেন না, প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত আছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৯৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় জাতীয় পার্টির ইফতারে নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, একটি মহল আমাদের বিরোধিতা করছে, এতে সরকারের সমর্থন আছে কিনা তা পরিষ্কার করতে হবে। পাশাপাশি সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাহী আদেশে আরও একদিন বেড়েছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। এর মাধ্যমে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য ৩রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই
চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড ও গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে উন্মোচন করল শাওমি রেডমি 14 প্রো এবং রেডমি A5। সেলিব্রেটিং ঈদ উইথ মি শীর্ষক জমকালো অনুষ্ঠানে স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোন দুটি শাওমি ফ্যানদের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন স্মার্টফোন বাজারে আনার কথা জানান তিনি। নতুন উন্মোচিত হওয়া স্মার্টফোন দুটি এখন থেকে দেশব্যাপী যে কোনো অনুমোদিত স্টোর থেকে কেনা যাবে। খেলার খবরে ক্রিকেট প্রসঙ্গ। বোলিং নিষেধাজ্ঞা উঠে গেল সাকিব আল হাসানের। ইংল্যান্ডে দেয়া বোলিং অ্যাকশনের পরীক্ষার পর তাকে অনুমতি দেওয়া হয়েছে। 2004 সালের সেপ্টেম্বর মাসে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সামারসেটের বিপক্ষে খেলায় তার বোলিং অ্যাকশন প্রথম প্রশ্নের মুখে পড়ে। এরপর ইসিবি তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, ফলে বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব। এরপর ইংল্যান্ড ও চেন্নাইতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। এরপর আবারও ইংল্যান্ডে গিয়ে সময় নিয়ে বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেন। শেষে বুধবার রাতে ইংল্যান্ডের লাফ বোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টে সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতা দেয়। ফলে যে কোনো ফরম্যাটে ক্রিকেটে বোলিং করতে আর বাধা থাকল না সাকিব আল হাসানের। ফুটবল প্রসঙ্গ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেল বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা পৌঁছায় তারা। সেখান থেকে আরেকটি ফ্লাইট ধরে বিকেলে শিলং পৌঁছায় হামজা জামালরা। এশিয়ান কাপে ওঠার লক্ষ্য নিয়ে চূড়ান্ত বাছাইয়ের প্রথম ম্যাচে আসন্ন 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে উজ্জীবিত হাভিয়ের ক্যাব্রেরা শিষ্যরা। ম্যাচটিতে জয় পেতে আত্মবিশ্বাসী দল। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বাংলাদেশের ফুটবল যেন হারানো যৌবন ফিরে পেয়েছে। নয়তো সকাল 7টায় বিমানবন্দরে ভক্তদের অপেক্ষা আর চিৎকার শেষ কবে দেখেছিল দেশের ফুটবলাররা। নতুন পথ দেখা বাংলাদেশের লক্ষ্য এবার দীর্ঘ আক্ষেপ গুছানোর। ভারতের বিপক্ষে 22 বছর জয়হীন দলটি, আর দলটিতে হামজা চৌধুরী থাকায় ফুটবলারদের আত্মবিশ্বাসও এখন আকাশচুম্বী। পাশাপাশি লম্বা সময় অনুশীলন ক্যাম্প চলায় নিজেদের বেশ প্রস্তুত মনে করছেন ডিফেন্ডার তপু বর্মন। মানসিকতা কেবল জয়ের। আমাদের ট্রেনিং ক্যাম্পটা শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। এদিকে দলের সাথে যোগ দিয়েই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন হামজা। তাতে দল যেন মাঠে নামবে নতুন রূপে। তাই এমন ফুটবলারের দেশের হয়ে অভিষেকটা রাঙিয়ে তোলাও এখন দলের প্রধান লক্ষ্য। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেকদিন ধরে খেলতেছে। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। এদিকে ভারত গতকাল মালদ্বীপের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে। তবে এই নিয়ে এখনো কিছুই ভাবছে না দলটি। সকলের মনোযোগ শিলংয়ের শেষ দিকের প্রস্তুতি আর 25 তারিখের লড়াই। রাফি আমিন, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।